আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। হিজবুল্লাহ শীর্ষ কমান্ডারকে হত্যা করল ইসরায়েল। মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের শীর্ষ প্রতিনিধি দলের বৈঠক। ইসরায়েল পশ্চিমাদের হয়ে গুপ্তচর বৃত্তি, হুথি আদালতে ১৭ জনের মৃত্যুদণ্ড। পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩। ইউক্রেন শান্তি চুক্তি আলোচনা নিয়ে যা জানালো যুক্তরাষ্ট্র। শুল্কের হুমকি দিয়ে ৮ যুদ্ধের ৫টিই থামিয়েছি, মন্তব্য ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে হত্যা করল ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়ায় ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার হাইসাম আলী তাবাতাবাই সহ ৫ জন নিহত হয়েছেন। এই সংগঠনটি রবিবার রাতে একাধিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, তাদের সিনিয়র কমান্ডার হাইসাম আলী তাবাতাবাই সাইয়েদ আবু আলী ইসরায়েলি আক্রমণে নিহত হন। সংগঠনটি তাকে মহান জিহাদি কমান্ডার হিসাবে আখ্যায়িত করে জানায়, প্রতিরোধ আন্দোলনের প্রতিষ্ঠার পর থেকেই তিনি সংগঠনটির সামরিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বিবৃতিতে আরও বলা হয়, কমান্ডার তাবাতাবাইয়ের মৃত্যু সংগঠনের যোদ্ধাদের দৃঢ় সংকল্পকে আরও উজ্জীবিত করবে এবং তারা ইহুদি শত্রু ও তার পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে। ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্রের ২ জন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আক্রমণের আগে ওয়াশিংটনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি। এদিকে মিশরের বৈরুতস্থ ইরানের দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ইসরায়েলের কাপুরুষোচিত হামলা লেবাননে জনমনের মনোবল ভাঙতে পারবে না। মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের শীর্ষ প্রতিনিধি দলের বৈঠক। যুদ্ধবিরতি চুক্তি ও গাজার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে হামাসের শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল কায়রোতে মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠক করেছে। রবিবার সংগঠনটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতার দায়িত্ব পালন করছে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র। তারা গত মাসে কার্যকর হওয়া চুক্তি নিশ্চিত করেছিল। এক বিবৃতিতে হামাস জানায়, তারা মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তবে অভিযোগ করেছে, ইসরায়েল বারবার চুক্তির শর্ত লঙ্ঘন করায় এটি হুমকির মুখে পড়েছে। হামাসের ওই প্রতিনিধি দলে ছিলেন নির্বাসিত হামাস নেতা খলিল আল হাইয়া। তিনি মধ্যস্থতাকারীদের তত্ত্বাবধানে চুক্তির শর্ত লঙ্ঘনের ঘটনাগুলো বন্ধ এবং এসব ঘটনা নথিভুক্ত করতে একটি স্পষ্ট ও নির্দিষ্ট প্রক্রিয়া ঠিক করার আহ্বান জানান। হামাস আরও জানায়, গাজার দক্ষিণের রাফা অঞ্চলে সুড়ঙ্গে অবস্থিত হামাস যোদ্ধাদের বিষয়ে জরুরি ভিত্তিতে সমাধান খুঁজে বের করতে মিশরের সঙ্গে আলোচনা হয়েছে। এসব যোদ্ধার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানিয়েছে সংগঠনটি। এই মাসের শুরুতে রয়টার্সের খবরে বলা হয়েছিল, গাজার ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় বিভিন্ন সুড়ঙ্গে আটকা পড়া হামাস যোদ্ধাদের ভবিষ্যৎ নিয়ে মধ্যস্থতাকারীরা সমাধান খুঁজছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের এক যোদ্ধা গাজার ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে ইসরায়েলি সৈন্যদের উপর হামলার চেষ্টা করার পর গত শনিবার ইসরায়েলি বাহিনী হামাসের ৫ জন জ্যেষ্ঠ সদস্যকে হত্যা করেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, শনিবারের ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। গতকাল ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, শনিবারের হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে হামাসের এক স্থানীয় কমান্ডারও ছিলেন। ইসরায়েল পশ্চিমাদের হয়ে গুপ্তচর বৃত্তি, হুথি আদালতে ১৭ জনের মৃত্যুদণ্ড। ইয়েমেনের হুথিদের একটি আদালত ইসরায়েল ও দেশটির পশ্চিমা মিত্রদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ১৭ জনকে গুলি করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। শনিবার সকালে রাজধানী সানার বিশেষ ফৌজদারি আদালত এই রায় ঘোষণা করে। হুথি পরিচালিত গণমাধ্যম জানায়, অভিযুক্তরা আমেরিকান, ইসরায়েলি ও সাউদি গোয়েন্দার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুপ্তচর নেটওয়ার্কের হয়ে কাজ করছিল। আদালতের রায়ে বলা হয়, মৃত্যুদণ্ড জনসাধারণের সামনে কার্যকর করা হবে, যাতে অন্যদের জন্য তা দৃষ্টান্ত হয়ে থাকে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, এ মামলায় মোট ২০ জনের বিচার করা হয়েছিল। তাদের মধ্যে এক নারী ও এক পুরুষকে ১০ বছরের কারাদণ্ড এবং আরেকজনকে সব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা চাইলে ইলায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। হুতি পরিচালিত গণমাধ্যম বলেছে, আসামিদের বিরুদ্ধে ২০২৪ ও ২০২৫ সালে ইয়েমেনের শত্রু দেশগুলোর হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগ আছে, যেসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর কর্মকর্তাদের নির্দেশনে তারা কাজ করেছিল এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়েমেনের বেশ কয়েকটি সামরিক, নিরাপত্তা ও বেসামরিক স্থাপনায় হামলাও হয় বলে অভিযোগ রয়েছে। এসব হামলায় ডজনখানেক মানুষ নিহত হয়েছিল এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছিল বলেও অভিযোগ আছে।
2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েল ও আন্তর্জাতিক রুটের অন্যান্য পশ্চিমা দেশগুলোর জাহাজে হামলা শুরু করে। এর জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে একাধিক বিমান হামলা চালিয়েছিল, তবে গত মাসে গাজায় যুদ্ধবিরতি হওয়ার পরে ইয়েমেন থেকে লোহিত সাগরে হুতিদের হামলা আপাতত বন্ধ রয়েছে। অন্যদিকে ইসরায়েল ও ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালিয়ে জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্র, গুরুত্বপূর্ণ বন্দরসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে। তাছাড়া গত আগস্টে হুতিরা জানায় ইসরায়েলি হামলায় তাদের সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি নিহত হয়েছেন। হুতি কর্তৃপক্ষ গত এক বছরে জাতিসংঘ ও এনজিও কার্যালয়গুলোতে অভিযান চালিয়ে স্থানীয় বিদেশি বহুকর্মীকে আটক করেছে, বিভিন্ন সরঞ্জামও জব্দ করেছে। আন্তর্জাতিক অঙ্গনের নিন্দা ও কর্মীদের মুক্তির দাবির পরও হুতিরা এই পদক্ষেপকে ইসরায়েলের অভিযান রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করছে। পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত 6। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে পাকিস্তানের আধাসামরিক বাহিনী ফেডারেল কনস্টেবলের একটি সদর দপ্তরে বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত 6 জন নিহত হওয়ার খবর নিশ্চিত হয়ে যেতেছে। তাদের মধ্যে 3 জন সন্ত্রাসী ও 3 জন আধাসামরিক বাহিনীর সদস্য। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সোমবার স্থানীয় সময় 8টা সাদ্দার কোষ সড়কে ফেডারেল কনস্টেবলারির একটি গেইটে আত্মঘাতী হামলাকারীরা বিস্ফোরণ ঘটিয়ে হামলাটি শুরু করে। কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, 3 আত্মঘাতী বোমারু এফসি সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালায়, এতে 3 জন নিহত হয় ও আরও 5 জন আহত হন। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা গুলি করতে করতে সদর দপ্তরটির ভেতরে প্রবেশ করে সেখানে বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়। এফসির ডেপুটি কমান্ড্যান্ট জাবেদ ইকবাল জানান, এ হামলায় আধাসামরিক বাহিনীটির 3 জন সদস্য নিহত হয়েছেন। পরিচয় না প্রকাশ করার শর্তে এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন, এক আত্মঘাতী বোমারু প্রথমে সদর দপ্তরের প্রধান প্রবেশ পথে হামলা চালায় আর অন্যরা ভেতরে প্রবেশ করে। সেনাবাহিনী, পুলিশ সহ আইন প্রয়োগকারী কর্মকর্তারা স্থানটি ঘিরে রেখেছেন আর সতর্কতার সাথে পরিস্থিতির মোকাবেলা করছেন। আমাদের সন্দেহ, কিছু সন্ত্রাসী সদর দপ্তরটির ভেতরে রয়ে গেছে। এই সদর দপ্তরের অবস্থান পেশোয়ারের এক জনকীর্ণ এলাকায়। এর কাছেই পাকিস্তান সামরিক বাহিনীর একটি ক্যান্টন আছে। এই এলাকার বাসিন্দা সাফতার খান রয়টার্সকে বলেন, সাদ্দার কোষ সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তা এলাকাটি ঘিরে রেখেছেন। আহত 5 জনের মধ্যে 2 জন এফসি বাহিনীর, তাদের সবাইকে পেশোয়ারের লেডি রেডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়েছেন মুখপাত্র মোহাম্মদ আসিম। ইউক্রেন চুক্কু শান্তি চুক্তি আলোচনা নিয়ে যা জানালো যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 28 দফা শান্তি চুক্তি নিয়ে জেনেভায় আলোচনায় বড় অগ্রগতি হয়েছে। তবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ন্যাটোর ভূমিকা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র মিশনে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কি রুবিও জানান, আলোচনায় অনেক অমীমাংসিত বিষয় সহজতর হয়েছে। তিনি বলেন, আজকে আমরা যা অর্জন করেছি তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বৈঠকে ইউক্রেন ও ইউরোপের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নিয়েছে। ট্রাম্পের 28 দফা অনুযায়ী ইউক্রেনকে দোনবাস অঞ্চলের কিছু অংশ রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে। বিনিময়ে রাশিয়া অন্য কিছু এলাকায় নিয়ন্ত্রণ হস্তান্তর করবে। এছাড়া ইউক্রেনকে নিজের সশস্ত্র বাহিনী 6 লক্ষের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এবং ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। ইউরোপীয় প্রতিনিধিরা ট্রাম্পের প্রস্তাবের কিছু দফা সংশোধনের দাবি জানিয়েছেন। বিশেষ করে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ও ভূমি ছাড়ার বিষয়ে তিনি পরিবর্তনের সুযোগ চেয়েছেন। রুবিও জানিয়েছেন, এখনও কিছু বিষয়ে আমরা একমত হতে পারিনি। আশা করছি বৃহস্পতিবার পর্যন্ত এগুলো চূড়ান্ত হবে, তবে প্রয়োজনের সময় আরও লাগতে পারে। প্রসঙ্গত, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্ভবত এই সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফর করতে পারেন, যেখানে তিনি শান্তি প্রস্তাব নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও মন্তব্য করেছেন, মার্কিন প্রস্তাব যদি বাস্তবায়িত হয় তাহলে এটি ইউক্রেন সংঘাত সমাধানের ভিত্তি হতে পারে। তবে কিয়েভ যদি তা প্রত্যাখ্যান করে তাহলে রুশ সৈন্যদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও সতর্ক করেছেন। শুল্কের থামকি দিয়ে 8টি যুদ্ধের 5টি থামিয়েছি মন্তব্য ট্রাম্পের। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি 8টি যুদ্ধের 5টি থামিয়েছেন, যেখানে ট্যারিফকে থামকি হিসাবে ব্যবহার করেছেন। শনিবার এমন দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে ট্রিলিয়ন ডলার ট্যারিফ আকারে পাচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য লাভবান হয়েছে। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখছেন, যদি অন্যরা যুদ্ধ বন্ধ না করে বা বরং শুরু করে, আমরা ট্যারিফের হুমকি দেখিয়ে তাদের নিয়ন্ত্রণ করেছি। আমি 8টি যুদ্ধের 5টি সরাসরি ট্যারিফের হুমকি দিয়ে থামিয়েছি। ইতিপূর্বে বারবার করা দাবির পরিপ্রেক্ষিতে ট্রাম্পের এই নতুন মন্তব্য। সেসব দাবিতে তিনি শুল্ক ব্যবহার করে এবছরের মেয়েও ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ থামানোর কথাও বলেছিলেন। তবে ভারত কখনোই তার ভূমিকাকে যুদ্ধবিরতি চুক্তিতে সহায়ক হিসাবে স্বীকার করেনি।